15 আগস্ট কামানের গোলায় প্রাণ হারান আরও 13 জন সাধারণ মানুষ। কেউ মনে রাখেনি তাদের কথা, খুব একটা জায়গা হয়নি ইতিহাসেও। 17 আগস্টের পর হজে যাওয়ার ভিসা দিবে না সৌদি আরব, এখনো ভিসা পাননি 62,000 হজযাত্রী, সমাধানের আশ্বাস সরকারের। পুরান ঢাকা বিশ্বজিৎ হত্যা মামলার হাইকোর্টের রায় আজ, নিম্ন আদালতের রায় 8 জনের মৃত্যুদণ্ড, 13 জনের যাবজ্জীবন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে জাতিসংঘ, বন্ধ থাকবে বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য। এবং 100 মিটার স্প্রিন্টে শেষ হলো বোল্ট যুগের, ক্যারিয়ারের শেষ ইভেন্টে জিতলেন ব্রোঞ্জ। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। শুরুতেই শোকের মাস নিয়ে বিশেষ আয়োজন, যে শোক চিরদিনের। 15 আগস্টে শুধু বঙ্গবন্ধুই সপরিবারে নিহত হননি, কুচক্রীদের কামানের গোলায় প্রাণ হারিয়েছিল আরও 13 জন সাধারণ মানুষ, আহত হয়েছিল কমপক্ষে 28 জন। সেই ইতিহাস এখন অনেকটাই ধামাচাপা। সাক্ষীর অভাবে 21 বছর ধরে ঝুলে আছে মামলা। তৈরি হয়েছে একটি সুবিধাভোগী শ্রেণী যারা আহত নিহতদের নাম ভাঙিয়ে ফয়দা লোটায় তৎপর। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন শেখ জালাল। মাথার উপরে কিরণ ছড়ানো সূর্যি মামা, নিচে তপ্ত অলিগলি, খুঁজছি মোহাম্মদপুরের শের শাশুড়ি রোডের 8 ও 9 নম্বর বাড়ি। ক্যামেরার চোখে খুঁজতে খুঁজতে কাঙ্ক্ষিত গন্তব্যের সামনে দাঁড়ানো। 9/A। কেন এই বাড়ি দুটির খোঁজ? উত্তর 1975 সালের 15ই আগস্ট, যখন ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় লিপ্ত, তখন বেশ কয়েকটি কামানের গোলা এসে পড়েছিল মোহাম্মদপুরের এই গলিতে। আব্বার ফুফাতো ভাই ছিল, সে দেখাশোনা করতো বাসা, তখন একটা কামানের সেলাই সেখানে পড়ে সে ওই তাৎক্ষণিক সে মারা যায়। ঠিক কোন জায়গায় সে গোলা আঘাত এনেছিল সেই তথ্য অনুসন্ধানে 9 নম্বর বাড়ির ভেতরে 42 বছরের সব স্মৃতি হারিয়ে গেছে। সেখানে এখন বাড়ি উঠেছে সারি সারি। তবুও বাপ চাচার কাছ থেকে শোনা সেদিনের স্মৃতি গায়ে কাঁটা দেয় স্বজনদের। এক পা নাকি প্যান্টের ভিতরে ঢুকাইছে, আর একটা প্যান্ট বাহিরে আছে, এমনি অবস্থায় মোটর সেল আঘাত করলে উনি স্পট ডেড হন। অনুসন্ধানের এক পর্যায়ে পাওয়া যায় সেদিনের আহত একজন প্রত্যক্ষদর্শীকে। সেই দৃশ্য আপনারা বলতে পারছি না ভাই। ছোট্ট শিশু ছিল, বুকের উপর উঠে দুধ খাইছিল, ওই অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এত লাশ থেকে তা পরবর্তীতে সেগুলো দেখলাম যে 13 জনই এখানে মারা গেছে, আর 17 জন আমার মতের আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মনকে নরম করে, চোখে পানি আনে। কিন্তু ইতিহাসের এই সত্য নিয়েও নানা মিথ্যাচার হয়েছে। স্বজনদের কাছ থেকে উঠে আসে এমন অভিযোগ। বেসিক্যালি আমাদের বাড়ি, আমাদের ক্ষতি হয়েছে, আমরা কিন্তু অন্য লোকে এটা নিয়ে আমরা হয়তো ওই পর্যন্ত যাইতে পারি না। যেমন এই যে আপনি আজকে আমার সাথে কথা বলেন, অন্য সময় মিডিয়া আসে, কিন্তু আমার সাথে কথা বলার সে তারা সুযোগই পায় না। ক্ষতিগ্রস্ত বা আসলে যারা মানে বিপদে আছে সেগুলো ভুলে গিয়ে কিছু ভুই ফোড় গিয়ে হয়তো চামচাগিরি করে। কিছু লোক আছে যারা বেনিফিটেড হওয়ার জন্যে, যে তাদেরই আত্মীয় মারা গেছে বা তারাই আহত হয়েছে, অথচ তারা হয়তো বা কাছেও ছিল না, তারাও এখন নাম ভাঙিয়ে সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে। ঘটনার 21 বছর পর বঙ্গবন্ধু কন্যা ভুক্তভোগী 13 পরিবারকে 25,000 টাকা আর্থিক অনুদান দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, সেই টাকা পেতেও ভূঁইফোড়দের ঘুষ দিতে হয়েছে। যে আমার ওই মামি এখন গ্রামে থাকে, যারা ওনার সাথে তদবির করছে তারা কিছু দাবি করছে যে আমরা এটা করে দেব, এর বিনিময়ে আমাদের কিছু দিবেন। তাদেরকেও কিছু দিয়েছেন, দেওয়ার পরে উনি আর কোনোদিনই ঢাকায় আসে নাই। মামলার বাদী মোহাম্মদ আলী সহ নিহতদের প্রায় সব উত্তরাধিকারী রাজধানী ছাড়া। তাদের অভিযোগ, কেউ তাদের খোঁজ নেয় না, সহানুভূতির হাত বাড়ায় না। যশোর রোড যেমন 1971 সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতার কথা বলে, ঠিক তেমনি মোহাম্মদপুরের এই শের শাহসুরি রোড বলে
1975 সালের 15 আগস্টের সেই দুঃস্বপ্নের ভোরের কথা। তখন এই সড়কটি এরকম মসৃণ ছিল না, ছিল না এরকম সুরম্য অট্টালিকা। এই সড়ক ছিল রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশের স্তূপ। 42 বছরেও সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন সেই ইতিহাসটি এখনও ধামাচাপা? কেন এখনও বিচার সম্পন্ন হয়নি? এই দাবিগুলো, এই কথাগুলো সে আহত নিহত মানুষদের স্বজনদের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 17 আগস্টের পর হজে যাওয়ার জন্য আর কোনো ভিসা দিবে না সৌদি আরব। ঢাকায় দেশটির দূতাবাসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এদিকে এখনও 62,000 হজযাত্রীর ভিসা হয়নি। এই সময়ের মধ্যে এদের সবার ভিসা সম্পন্ন করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আর সমস্যা সমাধানে বরাবরের মতো হজযাত্রীদের আশ্বস্ত করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন। তালুকদার বিপ্লবের কাছে বিস্তারিত। বারবার আশ্বস্ত করা সত্ত্বেও অব্যাহত হজ ফ্লাইট বাতিল, সৌদি সরকারের ভিসা নিয়ে নানা জটিলতা ও হজ এজেন্সিগুলোর নানা প্রতারণা। শনিবার সকাল থেকে এসব নিয়ে নানা অভিযোগ ছিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের মূল আলোচনার বিষয়। কমপ্লিট হয়েছে, তারা হজে যাইতে পারবো, এরপরে এগুলি বাদ গেল কেন? এটা হইলো কথা। মজিবুর রহমান অসুস্থ হয়েছে, তাতে আব্দুল কাদের মুক্ত হয়েছে, সব আপনারা বাতিল করে দিবেন, এটা তো হবে না। 2-3টা ফ্লাইটের ডেটও দিছে, কিন্তু তারপরে আমাদেরকে নিতে পারে নাই। তবে ভিসা জটিলতায় সৌদি সরকারের বাড়তি টাকা আদায়কে দুষলেন হজ এজেন্সিগুলো। নিয়ম হলো সরাসরি এজেন্সিকে টাকা দিতে হবে। এখন আমরা বারবার বলছি কোনো মধ্যস্বত্বভোগীকে টাকা দিলে সেটা হবে না। সৌদিতে এই যে মুয়াল্লিম ফিস বাড়ার কারণে এই টাকা, সমস্ত টাকা পেমেন্ট দেওয়া বাংলাদেশের কোনো মুয়াল্লিম কোনো লাইসেন্সওয়ালার পক্ষে সম্ভব হচ্ছে না। এদিকে 25,000 ভিসা হাতে থাকা সত্ত্বেও ফ্লাইট বাতিল হচ্ছে স্বীকার করেন হজ অফিস। কিন্তু এবার ভিসাযুক্ত 25,000 যাত্রী আমাদের কাছে এই মুহূর্তে আছে, অর্থাৎ 25,000 মানে কি, দ্যাট মিনস 100 ফ্লাইট ফ্লাই করতে পারে। এ সময় হজ এজেন্সিগুলোর টিকিট সিন্ডিকেট করার অভিযোগের তদন্ত করতে নিজে বিমানের কাছে তালিকা চাইবেন বলে জানিয়েছেন হজ অফিস। আমার এই ক্যান্সেলকৃত ফ্লাইটগুলোতে হজযাত্রী কারা ছিলেন এবং কোন এজেন্সির ছিলেন, আমি তাদেরকে আমার এই ভিসাযুক্ত প্যাসেঞ্জারের তালিকাও তাদেরকে আমি হ্যান্ড ওভার করবো, যে তারা কারা ছিল। এই বিষয়টি আসলে বেরিয়ে আসা দরকার, এখানে কোনো আলো আধারের কোনো বিষয় নাই। হজ পালনে শনিবার সকাল পর্যন্ত এমন নানা বিড়ম্বনার পর সৌদি আরবে গেছেন 40,000-এর বেশি হজযাত্রী। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। পুরান ঢাকার বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানির ওপর আজ রায় দেবেন হাইকোর্ট। 17 জুলাই বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। 16 মে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু হয়। 2013 সালের 18 ডিসেম্বরে বহুল আলোচিত এই মামলায় 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার 4 নম্বর দ্রুত বিচার ট্রিবিউনালের বিচারক ABM নিজামুল হক। এছাড়া আসামিদের প্রত্যেকে 20,000 টাকা করে জরিমানা করা হয়। 2012 সালের 9 ডিসেম্বর 18 দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা নির্মমভাবে খুন করে বিশ্বজিৎ দাসকে। এবার মাদারীপুরের কালকিনিতে কলেজ ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই কলেজ ছাত্রী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, গৌরনদী সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ওই ছাত্রীর সাথে খানজাপুর গ্রামের রিফাত আকনের প্রেমের সম্পর্ক চলছিল। এর সূত্র ধরে রিফাত বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে কালকিনি উপজেলার কাজীবাইক এলাকার মাইজপাড়া গ্রামে বেড়াতে নিয়ে যায়। এ সময় তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে রিফাত আকন সহ কয়েক বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে করে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে রিফাত আকন কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় রিফাত আকনের বাবা ও তার মাকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। গত প্রক্রিয়া ওই কালকিনি থানা পুলিশ রিফাতের পিতা আব্দুর রাজ্জাক, তার মা এবং বারেক সর্দার নামে আরেক ব্যক্তি, 3 জনকে আপাতত পুলিশ হেফাজতে আটক আছে। তারা পরবর্তীতে আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করব। রাজধানীর 2400 কিলোমিটার সড়কের বেশিরভাগেরই বেহাল দশা।
কুড়িল থেকে প্রগতি সরণি হয়ে রামপুরা মৌচাক পর্যন্ত সড়ক চলাচলের একেবারেই অনুপযোগী। বছরের শুরুতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও সড়ক মেরামতের কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি। প্রগতি সরণি ও রামপুরা ঘুরে এসে আরও জানাচ্ছেন হাসান পারভেজ। দুর্ভোগ চিত্রের ক্যামেরায় ছিলেন শেখ মিন্টু। গত ৩ মাস আগে নিউজ 24-এর ক্যামেরায় প্রগতি সরণির চিত্র এটি। পয়ঃনিষ্কাশন কাজের জন্য রাস্তা কেটেকুটে একাকার। আর শনিবার সেখানে গিয়ে দেখা গেল সেই কাজ এখনো শেষ হয়নি। ফলাফল যানজট আর ভোগান্তি। রামপুরা থেকে মৌচাক মালিবাগের সড়কের দুপাশে চলছে বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কাজ। সেখানে 3 লেনের সড়ক এখন 1 লেনে পরিণত হয়েছে। ভাঙ্গি যায়, পড়ে যায়, চাকা টাল হয়ে যায়। যে মানুষের যে কত কষ্ট, এটা আপনারা এখানে যদি না থাকে বর্ষার মধ্যে তাহলে কেউ দেখবে না, কেউ বুঝবেও না। আর এপাশে যারা থাকে এরা মনে হয় কোনো মানুষের মধ্যেই পড়ে না। একটু বৃষ্টি হলে এই সড়কে পানি জমে যায়, আর রোদ উঠলে বাতাস ধূলিকণায় ভরে যায়। ধূলিকণার পরিমাণ এত বেশি, নাক মুখ ঢেকেও রক্ষা পাওয়া যায় না। বৃষ্টি না হলে দেখা যায় ধুলায় চলাই যায় না, এখানে দাঁড়ানোই কষ্টকর হয়ে যায়। এরপরে বৃষ্টি হলে তো কাদামাটি অবস্থা একাকার, সাইকেল নিয়েও চলা যায় না। যখন শুকনা থাকে, রোদ থাকে, তখন তো ধুলাবালু যে অবস্থাতে দেখতে হয়েছে, হাঁটা খুব মুশকিল হয়ে পড়ে। এই সড়ক খানাখন্দ আর ভাঙাচুরার কারণে যান চলাচলে বাধাই যেন নিয়ম হয়ে গেছে। নিয়মিত চলাচলকারীরা অভিযোগ করছেন দুর্ঘটনা এখানে হরহামেশাই ঘটে থাকে। সমস্যা হয় চাকার ব্যান্ডিয়ারে ভেঙে যায়, রাস্তা ডুবে যায়, ডুবে গেলে পানিতে তলায় যায়। আবার রাস্তাঘাট যেমন ভাঙা, গাড়ি চিৎকার হয়ে পড়ে, রিক্সা চালাইতে পারতাছি না, দেখেন না ভাঙাচুরা। সমস্যা ভাঙাচুরায় গাড়ি ডিস্টার্ব হয়ে যায়, যেমন 2 দিন আগে এখানে এক্সেল ভেঙে গেছে। আপৎকালীন সময়ের জন্য দেখা গেল সড়কের ওপর ইট আর বালু দিয়ে সংস্কার করতে, কিন্তু একটু বৃষ্টি হলে এই লোক দেখানো সংস্কার কাজে আসবে কিনা তা প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবার তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের ঘোরঘাটা থেকে প্রায় 150 কিলোমিটার এলাকার বেহাল দশা। ফলে অনেক পর্যটন সম্ভাবনা থাকার পর কুয়াকাটা দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হচ্ছে না। এই মহাসড়কের অবস্থা জানাতে উজিরপুরে বোমরাইলে থেকে বাংলাদেশ লাইভে যোগ দিচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, গুরুত্বপূর্ণ এই সড়কটি কতদিন ধরে অবস্থায় রয়েছে আর এটি সংস্কারে কেন এখনো কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? আপনাকে এটিও আসলে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। আমি এখন মূলত ভুরঘাটা বাস টার্মিনাল থেকে, ভুরঘাটা বাস স্ট্যান্ড থেকে বরিশালের সীমানার মধ্যে এই মহাসড়কটি রয়েছে 69 কিলোমিটার। এই 69 কিলোমিটার লেবুখালী ফেরিঘাট এবং তারপরে যে কুয়াকাটা পর্যন্ত যে বাকি সড়কটুকু আংশিক বাদে পুরোটাই কিন্তু আসলে চলাচলের অনুপযোগী বলা যায়। কারণ একটি পর্যটন কেন্দ্র যখন হয়, যখন একটি বন্দর কেন্দ্রিক যোগাযোগের যখন মাধ্যম হয় এই মহাসড়কটি, মূলত আসলে যে একটি পায়রা বন্দর এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটা কেন্দ্রিক যে চলাফেরা এখান থেকে মানুষ করছেন, বিভিন্ন যানবাহন চলাচল করছেন, তারা কিন্তু একবার এই পথে আসলে দ্বিতীয়বার আর আসতে তারা উৎসাহিত হন না। কারণ তারা কিন্তু ঝক্কি ঝামেলা নিয়ে কিন্তু রাস্তাঘাটে চলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কারণ পর্যটক হচ্ছে কি একটি শৌখিনতার বিষয়, সেখানে কিন্তু তারা কোনোভাবে কষ্ট সহ্য করে কিন্তু সেই শৌখিনতার মধ্যে কিন্তু তারা যাচ্ছেন না। তাই আমরা খোঁজ দিয়ে জেনেছি যে ইদানিংকালে এই রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে কিন্তু কুয়াকাটায় পর্যটক আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। আসলে এই রাস্তাটির কেন এরকম দশা, কতদিন ধরে এই অবস্থা, এই বিষয়ে আমরা এখন কথা বলবো এই রাস্তায় চলাচলকারী মানুষদের সাথে। ভাই, একটু আপনি বলবেন যে আপনার বাসা তো এখানে, আসলে এই মহাসড়কের কবে থেকে অবস্থা এবং কি অবস্থা? এই বর্ষা শুরুর আগে থেকে কাজ করছিল, তারপরে 2 মাস যাবত এই রাস্তার অবস্থা একটু বেশি খারাপ। যারা গাড়ি চলাচল করে গাড়ি প্রায় বিকল হয়ে যায় এবং বাচ্চারা স্কুলে যাইতে পারে না। রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ, মানুষ অত্যন্ত কষ্ট করতে আছে। রাস্তা দ্রুত মেরামত না করলে জনসাধারণের দুর্ভোগের শেষ নেই। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি তো মোটরসাইকেল চালিয়ে আসলেন ওদিক থেকে, আসলে এই মহাসড়কের কোথায় কি অবস্থা, কেমন চালালেন, রাস্তাটা কেমন? রাস্তা খুবই খারাপ, চালানোর মতন না, খুবই আমাদের কষ্ট হয় চালাতে।
সেটা নির্মাণ করা খুবই জরুরি। আপনি শুনলেন একজন মোটরসাইকেল চালক, যিনি দূর দূরান্তের পথ থেকে এসেছেন এবং তার বক্তব্য যে আসলে এটি আসলে উপযুক্ত সড়ক নয়, যে একটি মানে ভালো চলাচলের জন্য। আমরা এখন কথা বলবো এই এলাকার আরও যারা বাসিন্দা রয়েছেন, তারা প্রতিনিয়ত এই দুর্ভোগ দুর্দশার চিত্র দেখে থাকেন। ভাই, আপনার বাড়ি এখানে, আমি যেটা জেনেছি যে আমরা স্থানীয়, আমাদের বাড়ি এখানেই। কি অবস্থা? তা আসলে কি অনেক বাচ্চা কাচ্চা রাস্তা থেকে হাঁটতে সমস্যা হয়, যেহেতু বৃষ্টি হইলেই গাড়ির চাক্কার যে পানির যে একটা অবস্থান, বাচ্চা স্কুলে রওনা দেয় কিন্তু স্কুলে যাইতে পারে না, কারণ ওই যে পানিগুলা গায়ের লাইগে ওই পোশাক নষ্ট হয়ে যায় এবং রাস্তার কাজগুলি ধরে বৃষ্টির দিনে অনেক গাড়ির চাকা পাংচার হয়ে পড়ে যায়, চাকা উল্টে দিয়ে পড়ে যায়, আর হঠাৎ করে মানুষ বিঘ্ন ঘটে, মানুষ স্কুলে যাইতে পারে না, ও ছাত্রছাত্রী স্কুল যাইতে পারে না। এই সমস্যার কারণে প্রায় 2.5 থেকে 3 মাস ধরে এই অবস্থা রাস্তার। কিন্তু আসলে সংস্কার জরুরি দরকার। আচ্ছা, আপনি মাইক্রোবাস দিয়ে এসছেন, আমি দেখেছি যে আসলে এই যে মাইক্রোবাসটা চালাচ্ছেন আর ওই যে ভুরকাটা থেকে কুয়াকাটা, এই রাস্তার কি অবস্থা কি বলুন? এই মাঝে মাঝে একটু একটু ভালো আছে, আর পুরোটাই খারাপ। চালাতে কি সমস্যা হয়? চালাতে সমস্যা না, বেশি অনেক সমস্যা হয়। সমস্যা রাস্তা উঁচু ঠালা, ঠিক আছে, গাড়ি কাইতে পড়ে যায়, ঠিক আছে, আবার ছোলো যাওয়া লাগে, চাক্কা সমস্যা। তো একজন ট্রাক ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি উনি কি বলছেন, একটু ওনাদের প্রতিক্রিয়া নিয়ে, যে কারণ ওনারা ভারী যানবাহন চালিয়ে থাকেন। ভাই, একটু আপনার সাথে কথা বলি, এই যে গাড়িটা চালিয়ে আসছেন, রাস্তাটা নাকি খারাপ, কোথায় কোথায় খারাপ, কি অবস্থা? ঢাকা এবং বরিশাল মহাসড়কে খুবই যাতায়াত খারাপ অবস্থা। কি সমস্যা হয়? অনেক সমস্যা হয়, গাড়ি সাইড পাতি ভাঙে যায়, চাক্কা বাস্ট হইতেছে, রাস্তার মানে যোগাযোগে খুবই খারাপ, মানে এর ভাষার বলা যাবে না। ধন্যবাদ। আমরা পিছনে আরেকটি পরিবহন বাস রয়েছে, আমরা সেই পরিবহন বাসের একজন চালকের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনারা তো প্রকাশ করবেন না, সারা বাংলাদেশ ব্যাপী এই মন্ত্রী রাস্তাঘাটের অবস্থা খুব ভয়াবহ করে রাখছে। আর এই কথা কইলেই তো আমাকে চাকরি থাকবে না, জেলে নিয়ে যাবে ছেলে। সত্য কথা কইলে বলার কায়দা নাই তো। জরুরি মানে কি, মানুষের প্রত্যেকটা লোকের এটা লাইফ রিস্ক এই রাস্তার জন্য। তাবাসসুম, আপনি শুনলেন আসলে এই সড়ক থেকে যারা প্রতিনিয়ত চলাচল করেন মহাসড়ক থেকে, তারা কিন্তু তাদের যে প্রতিক্রিয়া যেটি বলছেন, আসলে সেই প্রতিক্রিয়া কিন্তু আসলে আপনি নিজেই শুনলেন। আসলে এই অবস্থা কিন্তু একটি পর্যটন কেন্দ্রিক যে চলাফেরা কিংবা একটি বন্দর কেন্দ্রিক চলাফেরা, সেটি কিন্তু আসলে স্বাভাবিকভাবে সেটি আসলে হচ্ছে না, সেটি কিন্তু বলা যায়, এবং এটি সংস্কার করা অত্যন্ত জরুরি বলে এখানকার যারা এই মহাসড়ক থেকে চলাচল করেন তারা সেটি মনে করছেন। তাবাসসুম, এই ছিল এখানকার মহাসড়কের সার্বিক চিত্র। রাহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান। দখল আর দূষণে হারিয়ে যেতে বসেছে সিলেটের ঐতিহ্যবাহী নদী সুরমা। নাব্যতা হারিয়ে এটি পরিণত হচ্ছে খালে। কিন্তু কেন এই অবস্থা? দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগী বা কতটুকু? দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে সুরমা তীর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহদিদারুল আলম নোবেল। সুরমা নদীটি আসলে কাদের দখলে চলে যাচ্ছে, আর এটি দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? ধন্যবাদ তাবাসসুম। সিলেটের প্রধান নদীগুলোর মধ্যে একটি হচ্ছে সুরমা নদী। এটি সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশির এলাকায় ভারতের যে বরাক নদী আছে, সেই বরাক নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে এবং সুরমা এবং কুশিয়ারা নাম ধারণ করে দুইটি নদী দুই দিকে প্রবাহিত হয়েছে। উত্তর দিকে যে নদীটি প্রবাহিত হয়েছে সেটি সুরমা নামেই পরিচিত। সুরমা নদী সিলেট শহরের একদম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। তো একসময় যে সুরমা শীতকালেও একদম স্রোতস্বিনী থাকতো, পানিতে ভরা থাকতো, সেই সুরমা কিন্তু দিন দিন তার নাব্যতা হারিয়ে ফেলেছে এবং এটি শীতকালে একটি মরা গাঙ্গে পরিণত হয়। আমি যদি আপনাকে এই দখলের দৃশ্যটি দেখাই তাহলে আপনি দেখবেন এটি হচ্ছে সিলেট, যে অংশটি আপনাকে দেখাচ্ছি সেটি হচ্ছে সুরমা নদীর কালীঘাট অংশ। এখানে শত শত স্থাপনা সুরমা নদীর পার দখল করে, সুরমা নদীর ভেতরে বলতে গেলে সে জায়গাটুকু দখল করে সেখানে শত শত স্থাপনা তৈরি হয়েছে। কেউ তৈরি করেছেন বাণিজ্যিক প্রতিষ্ঠান, কেউ আবার কলোনি তৈরি করেছেন, আবার কোনো কোনো জায়গায় সুরমা নদী দখল করে বহুতল ভবনও তৈরি করা হয়েছে। দীর্ঘদিন থেকে সুরমা নদী এভাবে দখল হয়ে যাচ্ছে। সিলেট নগরীর অন্তত শহরের পাশ ঘেঁষা যে 5 কিলোমিটার জায়গা রয়েছে, সেই 5 কিলোমিটার জায়গায় অন্তত
20টি জায়গায় এইভাবে প্রচুর ঘরবাড়ি তৈরি করে সুরমা নদীকে দখল করে রাখা হয়েছে। এছাড়া দূষণের কথা যদি বলি তাহলে বলতে হয় যে প্রতিদিন সিলেট নগরীতে যে 30 মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়, সেই বর্জ্যের মধ্যে 10 মেট্রিক টন বর্জ্য কিন্তু এই সুরমা নদীতে ফেলা হয়। কেউ বর্জ্য সরাসরি ফেলে থাকেন সুরমা নদীতে, আবার সিলেট নগরীর যে ছড়াখাল রয়েছে সেই ছড়াখালগুলো এসে মিশেছে এই সুরমা নদীতে, সেই ছড়াখাল হয়েও কিন্তু সুরমা নদীতে বর্জ্য এসে পড়ে, যে কারণে দিন দিন সুরমা নদীর যে পানি সেই পানি দূষিত হয়ে পড়ছে। আমরা কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে, তারা বলছেন যে সুরমা নদীর পানি দূষিত হয়ে যাওয়ায় আগে যেরকম মাছের প্রজনন হতো সেরকম মাছের প্রজনন হয় না। এছাড়া সুরমা নদীতে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত সেই পরিমাণ মাছও এখন পাওয়া যায় না। এছাড়া সিলেট নগরীর 24টি পয়ঃনিষ্কাশন ছড়া এই সুরমা নদীর সাথে মিশেছে, সেই ছড়াগুলো দিয়ে কিন্তু পানি দূষিত হচ্ছে। তো ছড়া দখল এবং দূষণের ফলে সুরমা নদী দিন দিন তার যে স্বাভাবিক অবস্থা সেই অবস্থা নষ্ট হয়ে গেলেও কিন্তু আমরা কখনোই পরিবেশ অধিদপ্তর বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কখনো এই সুরমা নদী রক্ষার কোনো উদ্যোগ কখনো দেখিনি। মাঝে মধ্যে পরিবেশবাদী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো নানা দিবসে তারা কিছু কর্মসূচি পালন করেন সুরমা রক্ষার দাবিতে, কিন্তু সুরমার রক্ষার আসলে উদ্যোগ কাউকে আমরা নিতে কখনো দেখিনি, যে কারণে যত দিন যাচ্ছে সুরমা নদীর দখল এবং দূষণ সেটা বেড়েই চলছে। বিশেষ করে যখন শীতকাল আসে তখন কিন্তু এই সুরমা নদীকে আমরা একটি মরা খালের মতো দেখতে পাই, যেখানে একদম তলানিতে এসে পানি টেকে, যে নদী দিয়ে একসময় বড় বড় জাহাজ চলতো সেই নদী দিয়ে ছোট ছোট নৌকা চলাচলও দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। নদীর বুকে আমরা তখন শিশু কিশোরদেরকে আমরা খেলা করতে দেখি, বিভিন্ন জায়গায় চর জাগে এবং নদীর যে স্বাভাবিক পানি প্রবাহ সেই পানি প্রবাহ কিন্তু কমে যায়। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এবছর যে সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে, প্রায় 2 মাস ব্যাপী এই বন্যা ছিল। এই বন্যার দীর্ঘমেয়াদে বন্যার একটি কারণ পানি উন্নয়ন বোর্ড বলেছিল যে সুরমা এবং কুশিয়ারা অন্যান্য বার যে পানি প্রবাহ সুরমা এবং কুশিয়ারা দিয়ে হতো সেই পানি প্রবাহ কমে গেছে এবং তারা এর জন্য অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনকেও তারা দায়ী করছেন। তো তাবাসসুম সুরমা নদী আসলে দীর্ঘদিন থেকে একদিকে খনন হচ্ছে না, অন্যদিকে দখল এবং দূষণের কারণে তার স্বাভাবিক যে নাব্যতা সেটি হারিয়ে ফেলছে। পানি প্রবাহে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যে কারণে সুরমা নদী তার অস্তিত্ব অনেকটা হুমকির মধ্যে পড়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যদি সুরমা রক্ষায় এখনই উদ্যোগ নেওয়া না হয় তাহলে সুরমা নদী হয়তো একসময় অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে যাবে। তাবাসসুম, এই ছিল সিলেটের সুরমা নদীর বর্তমান অবস্থা। নোবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেটের ঐতিহ্যবাহী সুরমা নদীর বেহাল দশা সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহদিদার আলম নোবেল। আজ 22 শ্রাবণ, বাংলা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ভাষার শ্রেষ্ঠ স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 76তম প্রয়াণ দিবস। বাংলা 1348 সনের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে বাংলা ও বিশ্ব সাহিত্যের এই দিকপাল পরলোক গমন করেন। কবি চলে গেলেও তাঁর সৃষ্টি সম্ভারের মাধ্যমে আজও বেঁচে আছেন সমহিমায়। তাই তো তিনি এখনো 2 বাংলার মানুষের প্রেরণার এক অন্তহীন নাম। প্রয়াণ দিবসকে কবিগুরুকে স্মরণ করেছেন ফাতেমা কাউসার। মানুষের সমস্ত অনুভূতিকে নিজের সত্তায় ধারণ করায় বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ, যিনি বাংলা সাহিত্যকে দিয়েছেন আধুনিকতার উজ্জ্বলতা। আবার এসেছে আষাঢ়, আকাশ হাসি বৃষ্টির। রবীন্দ্রনাথের সবচেয়ে প্রভাবশালী সাহিত্য হচ্ছে তার কবিতা ও গান, যা আজও বাঙালিদের নিত্যদিনের জীবন চর্চায় মিশে আছে গভীরভাবে। তোমায় গান শোনাবো। একাধারে উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী এবং নাটক রচনায় পারদর্শী কবিগুরু কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 1268 সনের 25 বৈশাখ জন্মগ্রহণ করেন। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা সারদা দেবীর 14 সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন 13তম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার
মনেরও মন মাত্র ১৩ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায়। বহুগুণে গুণান্বিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে। বাংলা সাহিত্য সংস্কৃতির এমন কোনো দিক নেই যা নিয়ে তিনি লেখালেখি করেননি। All the countries are losing their distance every day. আজ থেকে ৭৬ বছর আগে বাংলা ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ ঠাকুরবাড়ির শ্যামল প্রাঙ্গণে বর্ষণসিক্ত পরিবেশে তিনি পরলোক গমন করেন। অবশ্য কবিগুরু তার কর্মের মাধ্যমে বেঁচে আছেন, থাকবেন চিরদিন। তুমি রবে নীরবে হৃদয়ে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই পর্যায়ে নিচ্ছি বিরতি। নিউজ 24 সংবাদে ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। 4 দশকে জাহাজ নির্মাণ শিল্পে বিপ্লব ঘটেছে বরিশালে। আগে বাইরে থেকে শ্রমিক আনতে হতো অতিরিক্ত মজুরি দিয়ে, এখন দিন পাল্টেছে। বরিশালে গড়ে উঠেছে এক ঝাঁক দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক, যাদের অবদানে বরিশালে বিপ্লব ঘটছে জাহাজ নির্মাণ শিল্পের। স্থানীয় চাহিদা মিটিয়ে এগুলো এখন সুনাম কুড়াচ্ছে দেশের বাইরেও। নৌ নিরাপত্তা নিয়ে রাহাত খানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শাহিন সুমন। 1968 সালের দিকের কথা। বরিশালের তৎকালীন শিল্পোদ্যোক্তা গোলাম মোল্লা বরিশাল ভোলা রুটে চালানোর জন্য ছোট একটি লঞ্চ নির্মাণের উদ্যোগ নেন। জাহাজ নির্মাণে তিনি ফোরম্যান, কারিগর, শ্রমিক এনেছিলেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে। তার দেখা দেখি আর অনেকেই ছোট বড় জাহাজ নির্মাণের উদ্যোগ নেন। তারাও শুরুর দিকে বাইরে থেকে শ্রমিক আনতেন, কিন্তু দৃশ্যপট পাল্টেছে। গত কয়েক বছরে বরিশালে গড়ে উঠেছে এক ঝাঁক সম্ভাবনাময় দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক। ঢাকা, চট্টগ্রাম এখান থেকেই আনতে হইতে শ্রমিক। এখন বর্তমানে বরিশাল যে শ্রমিক আছে, বরিশালের শ্রমিক দিয়ে নির্মাণ করতে পারে জাহাজ। এত বড় জাহাজ আমরাই নিজেরা বানাই। ঢাকা থেকে মিস্ত্রি আসলে কাজ করার আগে দরকার নেই, আমরাই পারি কাজ। বাইরের কারো সহায়তা ছাড়া তারা নির্মাণ করছেন অভ্যন্তরীণ রুটে দেশের বৃহত্তম অত্যাধুনিক যাত্রীবাহী নৌযান। এতে উদ্যোক্তাদের খরচও কমেছে অনেক। মিস্ত্রির সাথে কাজ করতে করতে দেখায় এখন আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি এটা মিস্ত্রি হয়েছি, এখন এরকম জাহাজ আমি এটা বানাইতে পারি। এগুলো কাজ করিয়া ওকে হয়ে যায়, এটা বাংলা সুরা লাগে না। উদ্যোক্তারা বলছেন, স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও সুনাম কুড়াচ্ছে বরিশালের জাহাজ নির্মাণ শ্রমিকরা। এখন আমাদের বরিশালে অনেক দক্ষ শ্রমিক তৈরি হয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু এখানে জাহাজ শিল্পগুলো হচ্ছে এবং দ্রুত, এবং সবচেয়ে বড় কথা ঢাকার চেয়ে বরিশালে খুব তাড়াতাড়ি কিন্তু জাহাজ তৈরি হচ্ছে। আমাদের অনেকগুলো ডকইয়ার্ড আছে, এই সমস্ত ডকইয়ার্ড থেকে ভালো অনেক কাজ শেখার পরে তারা বিদেশে গিয়ে চাকরি করতেছে। বরিশালে ছোট বড় মিলিয়ে গড়ে উঠেছে প্রায় অর্ধশত ডকইয়ার্ড। আগামীতে এই শিল্পের বিকাশে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ শ্রমিক তৈরির পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। রাহাত খান, নিউজ 24, বরিশাল। বগুড়া শহরের দিকে ভরাট হয়ে যাচ্ছে করতোয়া নদী। তবে গাইবান্ধার কাটাখালী এলাকায় এই নদীর দাপট এখনো কমেনি, যার ভাঙনে অসহায় অসংখ্য মানুষ। বগুড়ার প্রতিনিধি আব্দুর রহমান টুলুকে সাথে নিয়ে হায়দার আলীর তোলা ছবিতে করতোয়া নদীর আদ্যপ্রান্ত দেখুন রিশাদ হাসানের 3 পর্বের ধারাবাহিক করতোয়া কাব্যের শেষ পর্বে। গাইবান্ধার কাটাখালী ইউনিয়নের হিন্দুপাড়া। গত 1 দশকে এই গ্রামে প্রায় 100 বিঘা জমি গিয়েছে করতোয়ার গ্রাসে। এখানকার সুকান্ত বাবু সদ্য তার বসত ভিটে হারিয়েছেন, তাই ভিটেমাটি হারানো সুকান্তের পরিবারে নেমে এসেছে এক নিশ্চুপ শোক। দুবেলা খাবার জোটেনি, তাই নদীর পাড়ে বসে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই তার। আত্মীয় মনে করেন যে চেহারাপেলা গ্রামের চেহারাপেলা ডেকে ঢুকে ঘরটা টান দিছি, সেই পরিমাণে এখন মনে করেন যে এইটুকু মাটি আছে, মনে করেন 8 শতক দেড় মাটি আছে, তামান চলে গেছে জলের ভেতরে। তো এখন কি করি আমরা, কোথায় যাই? কোনো গরিব মানুষ কোনো কিছু করতে পারতেছি না। গোপাল দাস হারিয়েছেন তার সমস্ত ধানি জমি, যেখানে প্রচুর ফসলের আবাদ হতো। তবে সব হারিয়ে এখন তিনি দিনমজুর। এই জায়গার মানুষের মনে করেন এর মরণ পথ ছাড়া আর কোনো পথ নেই। এই নদীর কবলে পড়ে মনে করেন এই জায়গার মানুষ একবারে নিঃস্ব।
40 সালের রেকর্ডের আগে ওই যে গ্রাম দেখতেছেন না, ওই গ্রামের ওই পাশে নদী, এটা 40 সালের রেকর্ডে নদী আছে। আমরা এতদিন মোটামুটি নিরাপদেই ছিলাম, এই 3-4 বছরের মধ্যে এই কেস হয়ে গেল এখানে। করতোয়া নদীর এই দাপটের গল্প এই গ্রামের ঘরে ঘরে। নতুন চর জাগলেও প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় নদী ভাঙা ভূমিহীনদের ভাগ্যের কোনো বদল ঘটেনি। পবার নদী বিশেষজ্ঞ আব্দুস সোবাহান বলছেন, নদী সঠিকভাবে খনন না হলে নদীর ভাঙন রোধ করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি নদীর পলি যদি না উঠাই, তাহলে কিন্তু নদী যখন পানি প্রবাহ আসবে, বিশেষ করে আমার এই বর্ষাকালে বা যখনই কোনো দিক থেকে পানি আসবে, তখন সে যখন পলি থাকবে, তখন সে কিন্তু ওই দিক দিয়ে যখন প্রবাহ থাকবে না, তখন সে দুই পাশ দিয়ে ভেঙে কিন্তু চলে যাবে। কারণ পানি কিন্তু তার যে শক্তি, সেই শক্তি দিয়ে সে সামনে যা পাবে তাই নিয়ে চলে যাবে। আমরা যদি নদীগুলোর গতিপথকে যদি ঠিক রাখতাম, আমরা যদি নিয়মিত ড্রেজিং করতাম, তাহলে নদী কিন্তু তার নির্দিষ্ট জায়গা দিয়ে পানি প্রবাহ হতো, তাহলে দুই পাড়ে এভাবে ভাঙতো না। হাজার হাজার পরিবারকে কিন্তু আজকে গৃহহীন, গৃহহারা হইতো না, এবং তাদেরকে আজকে মানবত জীবনযাপন করতে হতো না। নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে একযোগে কাজ করার পরামর্শ দিচ্ছেন তিনি। করতোয়া নদীর এমন ভাঙনে কেউ হারিয়েছে ফসলি জমি, কেউ বা ভিটেমাটি। সরকারের একের পর এক গ্রাম ও ফসল রক্ষা বাঁধ সহ নানা ধরনের প্রকল্প গ্রহণের পরেও বাস্তবতা অনেক কঠিন। রিশাদ হাসান, নিউজ 24, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এবার নিউজ 24 কৃষি সংবাদ। সবজির পোকামাকড় দমনে নওগাঁয় দিন দিনই বাড়ছে ফেরোমনের ব্যবহার। কম খরচ ও বিষমুক্ত ফলন হওয়ায় এ পদ্ধতির দিকে ঝুঁকছেন চাষিরা। এর ফলে আগামীতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাবুল আক্তার রানার তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। সেক্স ফেরোমন এই পদ্ধতিতে জমিতে পেতে রাখা ফাঁদে আটকা পড়ে মারা যায় ক্ষতিকর পোকামাকড়। পরীক্ষামূলকভাবে সফল হওয়ায় নওগাঁয় এ ফাঁদ জনপ্রিয়তা পেয়েছে কৃষকদের মাঝে। এই পদ্ধতির ব্যবহারে কমছে উৎপাদনের খরচ, লাভও হচ্ছে বেশি, জানালেন চাষিরা। ফড়িং পোকাটা আসে ডোরপে পরে ওখানে পানি দেওয়া আছে, পোকা মারা যায়, যার খাতিরে কীটনাশক ওষুধ কম ব্যবহার করা লাগে। এটা ভালো হয়েছে, হেভি ভালো হয়েছে। একদিন ওষুধ ব্যবহার করা হয়নি। শুধু তাই নয়, রোগবালাই কম হওয়ায় স্বল্প সময়ে উৎপাদনও হচ্ছে দ্বিগুণ, পূরণ হচ্ছে বিষমুক্ত সবজির চাহিদা। অন্যান্য ওষুধ যেগুলো আমরা ব্যবহার করতাম কীটনাশক, তার থেকে স্টপে অনেক সাশ্রয়। কৃষি অফিস থেকে আমাকে দেওয়া হয়েছে এবং আমি সেটা ব্যবহার করছি, ব্যবহার করে পোকা মোটামুটি মরছে। ফেরোমন পদ্ধতির সুফল দেখে আগ্রহী হয়েছে কৃষি বিভাগও। কৃষকদের মাঝে তারা সরবরাহ করছে এই ফাঁদ। আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা নিরলসভাবে কৃষকদের সহায়তা করছে যেন সেক্স ফেরোমন ফাঁদের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারে। আধুনিক এ পদ্ধতি ফসল উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, আশা স্থানীয় জনপ্রতিনিধির। কৃষকেরা অনেকটা বুঝে গেছে যে এটাতে তারা লাভবানও হচ্ছে, যে কীটনাশক বাদেও যে ফসল করা যায় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি হয়, এটা তারা পরীক্ষিত অনেকটাই সে আগ্রহী হয়ে উঠছে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানবদেহের জন্য ঝুঁকিমুক্ত এই পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মংলায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় কর্মসংস্থান হয়েছে বহু মানুষের, কমেছে দারিদ্র্যের হার, জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। শনিবার দুপুরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি ঘুরে দেখেন তিনি। বিস্তারিত শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্টে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায় মোংলায় গড়ে তুলেছে একাধিক বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয়েছে এ অঞ্চলের বহু মানুষের। শনিবার দুপুরে মোংলায় বসুন্ধরা সিমেন্ট কারখানা পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রী। এ সময় তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির ফলে দেশের দারিদ্র্যের হার কমেছে। বসুন্ধরার মতো এরকম প্রতিষ্ঠান আরও হোক, আরও শিল্প গড়ে উঠুক। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 100টি শিল্প জোন আঞ্চলিকভাবে তৈরি করছেন, এবং এগুলো যখন হয়ে যাবে, এগুলো হয়ে গেলে তো আমাদের দেশের কোনো মানে এই যে বেকারত্ব, এটা থাকবে না। বসুন্ধরা সিমেন্ট কারখানায় শ্রমিকরা বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। ভাবলাম এখানে শ্রমিকরা কী অবস্থায় আছে একটু দেখা দরকার, আর মালিকরা ঠিকমতো
তাদের মজুরি বা তাদের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে কিনা। আমি কিছু শ্রমিক ভাইদের সঙ্গে কথা বললাম, তারাও বললো যে না, মোটামুটি তারা যেটা পাচ্ছে তারা ভালোই আছে। এ সময় বসুন্ধরা সিমেন্টের গুণগত মানে নানা দিক তুলে ধরেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরে আসার পর থেকে বিভিন্ন রকম ডাইভার্সিফাইড প্রোডাক্ট বাংলাদেশে আনতে সক্ষম হয়। সিমেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে এখন আমাদের ক্যাপাসিটি ঢাকা এবং মংলা মিলে 4.5 মিলিয়ন টনের মতো, এবং অদূর ভবিষ্যতে আগামী 2 বছরের মধ্যে আমরা ইচ্ছা করছি আরও 2 মিলিয়ন টন এতে যোগ হবে। মন্ত্রীর সাথে ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী ও উপদেষ্টা মাহবুব হায়দার খান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তোফায়েল হোসেন। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে সম্মতিতে পৌঁছেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। দেশটির রপ্তানি বাণিজ্য বন্ধ, দেশটিতে বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপকৃত বিলটি বৃহস্পতিবার সর্বসম্মতিতে গৃহীত হয়। চীনে কয়লা, আকরিক এবং অন্যান্য কাঁচামাল রপ্তানি উত্তর কোরিয়ার আয়ের বড় এবং উল্লেখযোগ্য একটি অংশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর প্রায় 300 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে দেশটি। নতুন এই নিষেধাজ্ঞার ফলে এই পরিমাণ 100 কোটি ডলার পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, জাতিসংঘের তরফ থেকে কোনো রাষ্ট্রের প্রতি এই ধরনের কঠোর নিষেধাজ্ঞার নজির নেই ইতিহাসে। জুলাই মাসেও পিয়ংইয়ং 2টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। আর বরাবরের মতনই দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকা তাদের এই কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায়। পাশাপাশি উত্তর কোরিয়ার প্রতি কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘকে প্ররোচিত করে। এবার নিউজ 24 স্পোর্টস। আয়োজন ছিল ভরপুর, কিন্তু শেষ বেলায় যেন সব আলো রাতের আধারে বিলীন হয়ে গেল বোল্টের ব্রোঞ্জ জয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের 100 মিটার ফাইনালে জাস্টিন গ্যাটলিন আর ক্রিস্টিয়ান কোলম্যানের পিছে থেকে শেষ করলেন সোনালী এক অধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। পুরো বিশ্বের দৃষ্টি ছিল লন্ডনে। ভক্তরাও অপেক্ষায় রেস শেষে বোল্টের চিরচেনা সেই জয় উদযাপন দেখতে। কিন্তু বিদায়ের দিনকে আরও কিছুটা হতাশায় পূর্ণ করে দিলেন জামাইকান গতিমানব উসাইন বোল্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপে গোল্ড নয়, সিলভারও নয়, সঙ্গী করলেন ব্রোঞ্জকে। রেসের আগে সেমিফাইনালের হিটে ক্রিস্টিয়ান কোলম্যানের কাছে হেরে হয়েছিলেন দ্বিতীয়। তাই ফাইনালে ভক্তদের মনেও যে শঙ্কা ছিল না তা কিন্তু নয়। শেষ বেলায় তাকেই বাস্তবে নামিয়ে আনলেন 8 বারের অলিম্পিক স্বর্ণজয়ী এই তারকা। দীর্ঘদিন বোল্টের ছায়া হয়ে থাকা মার্কিন অ্যাথলেট জাস্টিন গ্যাটলিন কেড়ে নিলেন বিদায় বেলায় বোল্টের সব আলো। স্বর্ণ জয়ের দৌড়ে সময় নিলেন মাত্র 9.92 সেকেন্ড। তারই স্বদেশী ক্রিস্টিয়ান কোলম্যান 9.94 সেকেন্ড সময় নিয়ে জেতেন সিলভার। আর সবার মধ্যমণি উসাইন বোল্ট 9.95 সেকেন্ড সময় নিয়ে ক্যারিয়ারের শেষ রেসে প্রথমবারের মতো নিলেন ব্রোঞ্জের স্বাদ। এত লম্বা ক্যারিয়ার যার, সেই বোল্টই ছাড়ছেন ট্র্যাক। বিদায় বেলায় কি একটু হলেও নার্ভাস ছিলেন? রেস শেষে দিলেন হাসূচক জবাব। আমি মনে করি নিজের উপর চাপটা বেশি নিয়ে ফেলেছিলাম। নিজেকে বারবার বলছিলাম শুরুটা ভালো করতে হবে, না হলে পরে সমস্যায় পড়তে পারি। কিন্তু যখন শুরু হলো তখন মনে হয় ঘাবড়ে গিয়েছিলাম। আসলে পরিকল্পনা ঠিকমতো কাজে দেয়নি। ব্যক্তিগত ইভেন্টকে বিদায় দিলেও বোল্ট ভক্তদের নিরাশ হবার কিছু নেই। আগামী শনিবার দলীয় 400 মিটার স্প্রিন্টে আবার ট্র্যাকে ফিরছেন এই জ্যামাইকান লিজেন্ড। পার্থ বণিক, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। শুরুতে জেনে নিব ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথমে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো করেছে সেগুলো হলো প্রণবের মুখে বেনজির নেওয়াজের প্রশংসা। এছাড়া রয়েছে 5 সংস্থার নিরাপত্তায় দুর্ভোগ বাড়ছে হজ যাত্রীদের। এরপর আমার হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে 21,000 প্রাথমিক স্কুলে নেই কর্ণধার। এছাড়া রয়েছে বগুড়ায় সর্বনাশা মাদকের নেপথ্যেও মতিন তুফানরা। দর্শক, এরপর আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো যে শিরোনামগুলো করেছে সেগুলো পড়ছি। নির্বাচনে যাবে বিএনপি, অস্তিত্বে আওয়ামী লীগ, নতুন জোটের উদ্যোগ। এছাড়া রয়েছে সাংসদের জন্য আবার নির্বাচনী প্রকল্প। যুগান্তর যে শিরোনামগুলো করেছে সেগুলো জানাচ্ছি। রয়েছে নজরদারিতে 19 চোরা কারবারি। আরও রয়েছে হজযাত্রীদের ভোগান্তি, নেপথ্যে মন্ত্রণালয়ের চরম গাফলতি। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে সামনে নির্বাচন, আলোচনায় নানা ফর্মুলা আর কৌশল, গৃহকর্মী লালির মাথা ও গলায় আঘাতের চিহ্ন। দৈনিক জনকণ্ঠ রয়েছে দর্শক এরপর আমার হাতে। তারা শিরোনাম করেছে মামলা হচ্ছে অগ্নিঝুঁকিতে কয়েক হাজার প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে মুসলিম দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াবে। এরপর রয়েছে সমকাল। সমকাল শিরোনাম করেছে কোরবানির হাট এবারও ক্ষমতাসীনদের দখলে। এছাড়া রয়েছে লালির মাথা ও গলায় আঘাতের চিহ্ন। দর্শক, আমার হাতে সর্বশেষ রয়েছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত শিরোনাম করেছে ব্যবসায়ী শিল্পপতিদের দখলে 4 নদীর তীর। আরও শিরোনাম রয়েছে নির্বাচনী ফ্রন্ট করতে চায় বিএনপি। দর্শক, এই ছিল ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আলোচনা যোগ দিচ্ছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, চট্টগ্রাম থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে কোন কোন শিরোনামগুলো প্রাধান্য পেয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে নির্বাহী কমিটির সভায় তাদের যে অভিযোগ, উদ্বেগ, উৎকণ্ঠা সেটি উঠে এসেছে। বিশেষ করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রস্তুতি এবং জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কার্যক্রমের কথামালা উঠে এসেছে। এটিকে প্রায় সবকটি কাগজে বিশেষ গুরুত্ব সহকারে ছেপেছে। এর বাইরে চট্টগ্রামের নানা আঞ্চলিক সমস্যা সংক্রান্ত প্রতিবেদন তো রয়েছেই। দৈনিক আজাদী, যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো কাগজ, সেটির প্রধান প্রতিবেদন হয়েছে পাহাড়ে অবৈধ বসতি, নেপথ্যে কারা। তারা এই প্রতিবেদনের মধ্য দিয়ে নেপথ্যের যারা ক্রীড়ানক তাদের কথামালা তুলে ধরেছেন এবং পাহাড়ে বসতির ঝুঁকিপূর্ণতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া এলএনজি টার্মিনালে ভরসা, ফিজিবিলিটি স্টাডি কাজ পেয়েছে চীনা কোম্পানি। 2018 সালের শেষ নাগাদ চট্টগ্রামে গ্যাস সংকট সুরাহার আশা শিরোনামে আরেকটি প্রতিবেদন তারা করেছে। এদিকে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের মধ্যে বিশেষ করে মহসিন কলেজ, সরকারি মহসিন কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজের 2 গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের প্রতিবেদনও তুলে ধরা হয়েছে। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরও একটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে গণপরিবহন জরিপ শুরু, প্রথম দিনে উত্তীর্ণ 64 বাস শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে। এছাড়া ড্রামের উপরে নিচে বিটুমিন, মাঝে পানি, ঠকছে চসিক অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জানানো হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিকে শিরোনামে একটি প্রতিবেদন তারা তুলে ধরেছেন। এদিকে দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরও একটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে প্রধান প্রতিবেদন করা হয়েছে চট্টগ্রামে বিচারক সংকট, অচল 4টি ট্রাইব্যুনাল এবং নগর আওয়ামী লীগের যারা নিষ্ক্রিয় তাদের পদ থাকবে না, মেজবান বাতিল, অর্থ যাবে দুর্গতদের কাছে শীর্ষক একটি সিদ্ধান্তের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এছাড়া সুপ্রভাত বাংলাদেশ, যেটি চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, এতে প্রধান শিরোনাম তারা করেছেন ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত 12, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং রাবীন্দ্রিক যে বাঙ্গলায়ন অর্থাৎ 22শে শ্রাবণ আজ শিরোনামে একটি প্রতিবেদন তারা বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী। স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। আমরা প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম এতক্ষণ পড়লাম। শুরুতেই যদি দৈনিক আজাদীর যে পাহাড়ে অবৈধ বসতি নেপথ্যে যারা শিরোনামে যে প্রতিবেদন করা হয়েছে, আমরা প্রায়শ অভিযোগ শুনে থাকি যে প্রভাবশালীরা এই পাহাড়ে অবৈধ বসতির কারবার করছে। তৃণমূলের একজন সংবাদ সংগ্রহ করা একজন সাংবাদিক, দীর্ঘ অন্তত প্রায় 3 দশক ধরে আপনি কাজ করছেন। আপনার অভিজ্ঞতা কি বলে আসলে আজাদীর এই অবস্থাটা? ধন্যবাদ।
রিয়াজ হায়দার। আসলে এই আপনার আজকে যে আজাদি যে রিপোর্টটা করেছে এটা অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং সত্য সুন্দর রিপোর্ট করেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের চট্টগ্রামে যারা পাহাড় দখল করে আছে তাদের বা পাহাড় কাটছে, এদের বেশিরভাগই দেখা গেছে আপনার প্রভাবশালী মহল। পরিবেশ অধিদপ্তর বা সরকারি কোনো সংস্থা যখন অভিযান চালাতে যায় তখন বাধাপ্রাপ্ত হয়। তো এদেরকে চিহ্নিত করে নির্মূল না করা পর্যন্ত আমার মনে হয় পাহাড় কাটা বন্ধ হবে না। এটি কেন হচ্ছে না? দীর্ঘদিন ধরে তো এটা প্রভাবশালী মহলের একটা চাপ সরকারের উপর, সব সরকারের আমলে এটা হয়, এখনো হচ্ছে, যার কারণে এটার বহিঃপ্রকাশ ঘটছে আপনার বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটছে, অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে বিগত দিনে পার্বত্য চট্টগ্রামে অনেক মানুষ পাহাড় ধসে মারা গেছে। তো এখন আমাদের প্রশাসনকে, চট্টগ্রামের প্রশাসনকে এই ব্যাপারে কঠোর হতে হবে। প্রভাবশালী মহল যত বড় শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে অভিযানে নামতে হবে, না হয় এই পাহাড় কাটা বন্ধ হবে না। আরেকটি প্রসঙ্গ আজকে খুবই সবকটি কাগজে প্রতিবেদন এসেছে, ছাত্রলীগের দু গ্রুপে যে সংঘর্ষ মহসিন কলেজে, সেটি এতদিন আমরা শুনে আসছিলাম চট্টগ্রাম কলেজে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, কাল মহসিন কলেজ লাগু আরেকটি কলেজ। ছাত্রলীগকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? এটা ছাত্রলীগকে, আমি নিজেও ছাত্রলীগে এক সময় জড়িত ছিলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের 72-73 প্যানেলে আমি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলাম। সেই হিসাবে আমি বলবো যে মুরব্বী সংগঠন যে আওয়ামী লীগ আছে তাদেরকে এই ব্যাপারে ভূমিকা রাখা উচিত। তারা যদি এটা নিয়ন্ত্রণ না করে তাহলে সরকার এবং দলের ভাবমূর্তি বিনষ্ট হবে। তারা সচেতন হতে হবে এবং এই ছাত্রলীগের বেপরোয়া গতিকে লাগাম টেনে ধরতে হবে। যদি লাগাম টেনে ধরতে না পারে তাহলে আগামী দিনে তার খেসারত দলকে দিতে হবে। এটা কি মনে করছেন জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে? অবশ্যই জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। ছাত্রলীগের এই যে বেপরোয়া কর্মকাণ্ড এটা মারাত্মকভাবে দলকে ক্ষতিগ্রস্ত করছে, এটা নিঃসন্দেহে বলা যায়। শেষ করতে চাই, চট্টগ্রাম শহরের যে সড়ক পথের যে নাজুক অবস্থা, ভাঙাচোরা সড়ক, সিটি কর্পোরেশন একটি বেহাল দশায় পড়েছে, একদিকে অর্থাভাব বলে বলা হচ্ছে, এবং আজকের কাগজে শিরোনাম এসছে ড্রামের উপরে নিচে ভিটামিন মাঝে পানি। এটা একটা এক্সক্লুসিভ আইটেম কেন মনে হচ্ছে? এটা খুব ভালো জিনিস করেছে। এটা আমি মনে করি যে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্ট্যান্ড রিফাইনারি, তারা এটা আমাদের চসিককে যে ভিটামিনটা সাপ্লাই দিয়েছে এটা এখন তো বিব্রতকর অবস্থায় আছে চসিক। তো এটা একটা সাবোটাস, চসিকের যে তার অগ্রযাত্রা যে কর্মকাণ্ড এটাকে ব্যাহত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মনে হয় এটা একটা চক্রান্ত, এবং এটা সরকারের তরফ থেকে তদন্ত করা উচিত যে স্ট্যান্ড রিফাইনারির মধ্যে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা কিভাবে এই জিনিসগুলি জালিয়াতি করলেন। কারণ এমন একটা সময়, এটা খুব স্পর্শকাতর একটা সময়, যখন না জনমনে এর বিরুদ্ধে, চসিকের বিরুদ্ধে একটা ক্ষোভ বিরাজ করছে, ঠিক সেই সময় এই স্ট্যান্ড রিফাইনারির এই চালানটি একটা নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। কাজেই আমি মনে করব যে চসিককে তার নিজস্ব গতিতে কাজ করতে দেওয়া উচিত, তাকে কোনো মতেই সাবোটাজ করা উচিত না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রাম থেকে প্রধানতম সংবাদ শিরোনামগুলো নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করছিলাম। আলোচনায় যুক্ত হয়েছিলেন জোবায়ের সিদ্দিকী, যিনি অন্তত 3 দশক ধরে চট্টগ্রামের সাংবাদিকতা করছেন এবং আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ তাবাসসুম। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনায় চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 15 আগস্ট কামানের গোলায় প্রাণ হারান আরও 13 জন সাধারণ মানুষ। কেউ মনে রাখেনি তাদের কথা, খুব একটা জায়গা হয়নি ইতিহাসেও। 17 আগস্টের পর হজে যাওয়ার ভিসা দিবে না সৌদি আরব, এখনও ভিসা পাননি 62,000 হজযাত্রী, সমাধানের আশ্বাস সরকারের। পুরান ঢাকার বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ, নিম্ন আদালতের রায় 8 জনের মৃত্যুদণ্ড, 13 জনের যাবজ্জীবন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে জাতিসংঘ, বন্ধ থাকবে বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য। এবং 100 মিটার স্প্রিন্টে শেষ হলো বোল্ট যুগের, ক্যারিয়ারের শেষ ইভেন্টে জিতলেন ব্রোঞ্জ। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।